আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাকাউন্টিং থিওরি অ্যান্ড প্র্যাকটিসের অধ্যায় 2 এর সেকেন্ড ক্লাসটি করব, যেটা আমাদের লেকচার 5। এই লেকচার থেকে আমরা শিখতে পারবো সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়, এটির বিস্তারিত ব্যাখ্যা, লেনদেন চিহ্নিত এবং শনাক্তকরণ, মানে একটি লেনদেন কখন লেনদেন হবে কখন লেনদেন হবে না, এবং কিছু সমস্যা এবং সমাধান। চলে যাচ্ছে আমাদের ক্লাসে। তো প্রথমেই আমরা বলে নেই যে ঘটনা এবং লেনদেন, যে সকল লেনদেনই ঘটনা হবে কিন্তু সকল ঘটনা লেনদেন হবে না, এটার ব্যাখ্যা করার জন্য আমাদেরকে সবার আগে জানতে হবে লেনদেনগুলো আসলে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে, বা লেনদেন দুই ধরনের হয়ে থাকে। প্রথম ধরন হচ্ছে বাহ্যিক লেনদেন এবং দ্বিতীয় ধরন হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। তো বাহ্যিক লেনদেন মূলত দুইটা প্রতিষ্ঠানকে প্রভাবিত করে। যেমন একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে যদি অন্য আরেকটা ডিপার্টমেন্টাল স্টোরে কোনো কিছু কেনা বেচা করা হয় কিংবা কোনো কিছু ক্রয় বিক্রয় করা হয়, তখন দুইটা ডিপার্টমেন্টাল স্টোরের কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হবে। তার মানে এটি একটি বাহ্যিক লেনদেন। ঠিক একই রকমভাবে অভ্যন্তরীণ লেনদেন হচ্ছে যেটা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে কিংবা অভ্যন্তরে কোনো পক্ষর ভেতরে সংগঠিত হয়ে থাকে, সেগুলো হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন। তার মানে আমরা বলতে পারবো যে আদান প্রদান কিংবা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাই কিন্তু কোনো না কোনো আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে, যার ফলে সেগুলোকে আমরা লেনদেন বলে থাকি। কিন্তু সব ধরনের ঘটনাই কিন্তু আবার আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে না। তো যার ফলে সকল ঘটনাই কিন্তু আমার লেনদেন হয় না বা লেনদেন নয়। তো আমার আজকের আলোচনা থেকে আমরা এতটুকুই বলতে পারছি যে প্রত্যেকটি লেনদেনই মূলত এক একটা ঘটনা, কিন্তু প্রতিটি ঘটনা এক একটা লেনদেন নয়। চলে যাচ্ছি পরবর্তী টপিকে। আমাদের কিছু এখানে লেনদেন দেয়া আছে। তো এই লেনদেনগুলো থেকে আমরা বের করে নেব যে কোনটা আমাদের লেনদেন এবং কোনটা আমাদের লেনদেন নয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবসময় মনে রাখবে যে যেই লেনদেনটার মাধ্যমে আমাদের অর্থ আসবে কিংবা অর্থ যাবে, মানে টাকা আসবে কিংবা টাকা যাবে, এরকম কোনো ঘটনা যদি হয় তাহলে সেই ঘটনাটাই আমার লেনদেন। তো এখানে আমি প্রথম 2-3টা বুঝিয়ে দিই। প্রথম যে ঘটনাটা বলা আছে, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তো 50,000 টাকা মূলধন নিয়ে যখন ব্যবসা আরম্ভ করা হয়, তখন কি হয়, নতুন ব্যবসা যেহেতু সেহেতু মূলধন লাগবেই, যার ফলে দেখা যায় যে আর্থিক অবস্থার একটা পরিবর্তন হয়। মূলধন বিনিয়োগ করলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে থাকে, কেননা মূলধন মানে হচ্ছে টাকা বিনিয়োগ করা, যার ফলে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। একই রকমভাবেই নগদে 15,000 টাকার পণ্য ক্রয় করতে গেলে আমি কোনো কিছু যদি কিনে নিয়ে আসি বা পারচেস করি, তাহলে অবশ্যই আমাকে টাকা দিতে হবে। টাকা না দিলে কিন্তু আমাকে কেউ কোনো প্রোডাক্ট দিবে না। তার মানে যে কোনো ধরনের ক্রয় বিক্রয় করলে বা যে কোনো কাউকে টাকা প্রদান করলে বা কারো তরফ থেকে কারো কাছ থেকে টাকা আসলে আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে থাকে। কাজেই আমরা এখানে বলতে পারছি যে এটিও একটি লেনদেন। এবং পরবর্তীতে 3 নাম্বার যেই এন্ট্রিটা আমাদেরকে বলা আছে যে পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। পাওনাদারকে 10,000 টাকা দিলে অবশ্যই আমার টাকা কমে যাবে। তার মানে টাকা কমে গেলে এটা অবশ্যই আমার লেনদেন। তারপরে 4 নম্বরে যেই লেনদেনটা আছে বা 4 নম্বরে যে এন্ট্রিটা আছে, সেটা হচ্ছে 8,000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। ফরমাইশ প্রদানকে আমরা বলতে পারি অর্ডার দেয়া। তো আমরা যখন প্রোডাক্ট অর্ডার করি তখন কিন্তু সঙ্গে সঙ্গে টাকা দেই না। প্রোডাক্টটা অর্ডার করি, এরপরে প্রোডাক্ট হাতে পাই, প্রোডাক্ট দেখে শুনে বুঝে তারপরে টাকা দিই। তার মানে আমি শুধুমাত্র অর্ডারটা দিলাম, এটা একটা অবশ্যই ঘটনা এবং এটার সাথে অর্থ সম্পর্কযুক্ত হচ্ছে পরোক্ষভাবে। প্রত্যক্ষভাবে এই দিনে কিন্তু আমার কোনো টাকা দিতে হয়নি, যার ফলে এটা আমার লেনদেন নয়। তার মানে আমরা বলতে পারি যে যদি কোনো ধরনের কোনো
পণ্যের অর্ডার কিংবা ফরমাইশ আসে, তাহলে সেগুলো আমাদের লেনদেন হবে না। যেহেতু লেনদেন হবে না, তার মানে এগুলো দিয়ে আমরা পরবর্তী কোনো বিচার বিশ্লেষণ কিংবা পরবর্তী কোনো ধাপ অনুসরণ করতে পারবো না। এখানে আরও কিছু সমাধান সহ পুরো অঙ্কগুলোর কোনটা লেনদেন না সেগুলো সমস্যার সমাধান দেওয়া আছে। শিক্ষার্থীরা তোমরা এগুলো দেখে খুব সুন্দর করে নিজেরা খাতায় প্র্যাকটিস করে আমাকে জমা দেবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।